আসলে আমাকে 6 মাসের জন্য সিঙ্গাপুর যেতে হবে বিজনেস পারপাসে। শুভ্রর কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, যার বুকে মাথা না রেখে ঘুমোতে পারি না, সেই মানুষটা ব্রেকফাস্ট না খাইয়ে দিলে আমি খাই না, তাকে ছাড়া কিভাবে থাকবো আমি? মনে মনে ভাবতে লাগলাম। শুভ্র নীরবতা ভেঙে বলল, জানি নীরা পাখি তোমার কষ্ট হবে, সেজন্যই তুমি বললে আমি যাব। তুমি না করলে যাব না। আমার কাছে সবার আগে তুমি, তোমার ডিসিশনই লাস্ট ডিসিশন। কিন্তু আমার সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। চোখে ঝাপসা দেখতে লাগলাম, আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে বিছানাতে আবিষ্কার করলাম, আর পাশের চেয়ারে শুভ্র বসে আছে। বিছানার আরেক পাশে বাবা, আম্মু আর চাচিমা বসে আছে। সম্ভবত আমার অজ্ঞান হওয়ার কথা শুনে ওনারা এসেছে। এমনকি ওই দিন আমি ছাদে উঠতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছিলাম, সেজন্য বিকেলের মধ্যে সবাই আমাদের বাসায় এসে হাজির। এগুলো নতুন কিছু না আমার কাছে। আমার জ্ঞান ফিরেছে দেখে শুভ্র বলল, কি করো তুমি এগুলো বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই 2 দিন পর পর মাথা ঘুরে পড়ে যাও। এরকম করলে আমার সাথে তোমাকে রাখবো না। আম্মু তুমি যাওয়ার সময় তোমাদের বৌমাকে নিয়ে যাবে। কাকিমা পিচ্ছি যেদিন থেকে ঠিক মতো খাবে ওই দিন আমাকে ফোন দিবে, আমি গিয়ে ওই দিন ওকে নিয়ে আসবো। আমি ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। ওনার ব্যাগ গোছানোর কথা শুনে আমি তাড়াতাড়ি করে বললাম, তুমি বললেই কি আমি যাব নাকি? আমার ইচ্ছে হলে আমি যাব। আর আমি এখানে থাকলে তোমার কি? হ্যাঁ, আমি আমার বরের বাসায় থাকি। আর যেখানে নিজের খাবার নিজে ঠিক মতো খায় না, নিজের যত্ন নেয় না, সেখানে আমার খাওয়ার কথা বলে। হাউ ফানি। হ্যাঁ, বলে আমি হাসতে লাগলাম। শুভ্র আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, বেশ কথা শিখেছিস আজকে। আবার সবাইকে দেখে তো দেখছি তো সাহসও তো বেড়ে গেছে। আমাদের ঝগড়া দেখে সবাই হাসছে। চাচিমা বলল, ওফ শুভ্র থাম তো এবার, মেয়েটা অসুস্থ, তারপর ওকে বকেই যাচ্ছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ঠিক বলেছো চাচিমা, তোমার ছেলেটা আস্ত একটা হনুমান। না না, শিম্পাঞ্জি শুভ্র। হার্ট জিনিসটা ওর মধ্যে নেই। হোয়াট? আমি বললাম, ঠিকই বলেছি। নয়তো আমার মতো বাচ্চা নিরীহ মেয়েকে কেউ বকে নাকি? অনেকক্ষণ আগেই সবাই চলে গেছে, আর আমি চিন্তা ভাবনা করে রেখেছি শুভ্রের যাওয়া উচিত। 6 মাসেরই তো ব্যাপার, আমি ঠিক নিজেকে সামলে নিব। এ ব্যাপারে ওর সাথে কথা বলতে হবে। আমার চিন্তার মাঝে হঠাৎ ফোন বেজে উঠলো। স্ক্রিনে নাম দেখাচ্ছে বেস্টি। আমি তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। কি রে নয়নার বাচ্চা, কি করিস? দোস্ত আমার সব শেষ রে, আমি এবার কি করব? আমি বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে দোস্ত? কে মারা গেছে? আঙ্কেল? সত্যি অনেক কষ্ট হচ্ছে তোর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। তুই থামবি নীরা, কি আজে বাজে কথা বলছিস? বাবা মরতে যাবে কেন? আমি বললাম, তাহলে আন্টি? নয়না দাঁত কিরমিরিয়ে বলল, তুই থামবি? আমাকে আগে বলতে দে, আমার বিয়ে ঠিক করেছে এক ছেলের সাথে। আমি অবাক হয়ে বললাম, তুই যেহেতু মেয়ে, তোর বিয়ে তো ছেলেদের সাথেই হবে, সিম্পল। নয়না বলল, ট্রাস্ট মি নীরা, আজকে তোর কপাল ভালো তুই আমার সামনে নেই, না হলে পায়ের জুতা খুলে তোকে বাড়ি দিতাম। আমি বলেছি যে আমি চিনি না জানি না এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, আমি বিয়ে করবো না এখন, আর দেখা করবে বলেছে কালকে। আমি বললাম, চিল মামা, আমি আছি তো। দেখা করার দিন আমাকে সাথে নিয়ে যাস, তোকে কিছু করতে হবে না। আমি শুভ্র মুখোমুখি বসে আছি। আমি শুভ্রকে বললাম, আমি চাই তুমি সিঙ্গাপুর যাও। 6 মাসেরই তো ব্যাপার, সমস্যা নেই। কথাগুলো বলার সময় কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছিল, কিন্তু খুব কষ্ট করে হলেও কথাগুলো বললাম। নীরা পাখি তুমি ইদানিং বেশি চালাক হয়ে গেছো। সবার সাথে চালাকি করো, ভালো কথা, কিন্তু ভুলে যেও না আমি শুভ্র। আমি তোমার মনের কথা বুঝতে পারি। 100% না বুঝতে পারলেও 80% বুঝতে পারি। আমি জানি তুমি খুব কষ্ট করে কথাগুলো বলছো। নেক্সট টাইম এসব ভালো থাকার অভিনয় আমার সাথে করবে না। আর আমি ঠিক করেছি, আমি যাব না, বুঝতে পেরেছো? আমি কিছুটা রাগ দেখিয়ে বললাম, শুভ্র বাচ্চামো বন্ধ করো, তোমাকে যেতে হবে। হবে মানে হবেই আমার দিব্যি। সবসময় সবকিছু ভেবে পারা যায় না, কিছু সময় ধৈর্য ধরতে হয় ভালো কিছুর জন্য। আর 6 মাসেরই তো ব্যাপার। কিন্তু নীরা পাখি। কোনো কিন্তু নয়, তুমি যাবে মানে যাবেই। বলে আমি চলে আসলাম। আমি মনে মনে ঠিক করে নিলাম, ওর সামনে আমাকে স্ট্রং থাকতে হবে, কারণ ওর জন্য যাওয়াটা খুবই দরকার। ইদানিং যে আমার কি হচ্ছে জানি না, মাঝে মাঝে চোখে ঝাপসা দেখি, আবার মাথাও ঘুরায়, শরীর দুর্বল লাগে। কিন্তু শুভ্রকে এখন এ কথা বলা যাবে না, কারণ বললেও সিঙ্গাপুর যাবে না। রেস্টুরেন্টে বসে আছি আমি আর নয়না, অপেক্ষা করছি ওই ছেলেটার জন্য যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। দোস্ত আমি এই বিয়ের জন্য প্রিপেয়ার না, যদিও ছেলেটা অনেক স্মার্ট ও লয়াল, আর বলেছে আমাকে বিয়ের পর পড়াশোনা করাবে। কিন্তু তুই বল, বিয়ের পর কি পড়াশোনা হয়? নয়না বলল। আমি বললাম, কেন, আমি কি পড়াশোনা করছি না? শুভ্র তো বলে যে আগে আমার ক্যারিয়ার, তারপর অন্য সবকিছু। আরে তোর হিসাব তো আলাদা, আর সবাই তো আর শুভ্র ভাইয়া না, ওনার মতো বর পেতে কপাল লাগে। আমি ভ্রুকুচকে বললাম, হয়েছে হয়েছে, তোকে আর শুভ্রের সাফাই গাইতে হবে না। কিছুক্ষণ পর সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেলাম। আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। শুভ্র? OMG, শুভ্র এখানে কি করছে? সাথে তো অয়নও আছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার এখনই এই সেই অবস্থা। শুভ্র কড়া নির্দেশ দিয়েছে যেন বাসা থেকে বের না হই, আর এখন যদি আমাকে এখানে দেখে আমি শেষ। ওরা তো এদিকেই আসছে, এবার আমার কি হবে?
শুভ্র আর অয়ন আমাদের টেবিলে এসে বসলো। তার মানে নয়নার সাথে অয়নের বিয়ে ঠিক হয়েছে। শুভ্র আমার দিকে তাকিয়ে বলল, মিসেস শুভ্রনীল আহমেদ, আপনি এখানে যে? শুভ্রের চোখে মুখে আমি রাগের আভাস পাচ্ছি। কথায় আছে না, ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে। আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, আসলে নয়না বলেছিল যে আমি কথা শেষ করার আগেই বলল। নীরা, তোমাকে কেউ কারণ জিজ্ঞেস করেনি। অয়ন, তুই ওর সাথে কথা বল, আমরা অন্য টেবিলে বসছি। বলে আমরা অন্য টেবিলে গিয়ে বসলাম। আপনার নাম যেন কি? অয়ন নয়নাকে জিজ্ঞেস করলো। নয়না হেসে বলল, নয়না খান। অয়ন হেসে বলল, আপনার কি আমাকে দেখে পছন্দ হয়েছে? নয়না মেকি হেসে বলল, আমার বাবা মায়ের পছন্দই আমার পছন্দ। অয়ন বলল, বাহ, গুড গার্ল। সম্ভবত আমাদের বিয়ে ফাইনাল করে রেখেছে, তাই বিয়ের আগে আমি আপনাকে কিছু বলতে চাই। নয়না হেসে বলল, বলুন। আমার আপনাকে স্ত্রীর অধিকার দিতে কিছুদিন সময় লাগবে, বাট আপনার সব চাহিদা মানে সব কিছুই পূরণ করে দেয়া হবে, কিন্তু স্ত্রীর অধিকার দিতে সময় লাগবে, কারণ আমি মেন্টালি প্রিপেয়ার না। বিয়ের জন্য 2 মাস সময় চাই আমার। নয়না তো পুরো অবাক, এই ছেলেগুলো কি বলছে? স্ত্রীর অধিকার দিতেও আবার সময় লাগে? আর অবশ্য আমিও সময় চাচ্ছিলাম। অয়ন বলল, তো কি খাবেন বলুন? নীরা, আমি তোমাকে কি বলেছিলাম যেন বাসা থেকে বের না হও, কিন্তু তুমি কি করলে? শুভ্রর মুখ নাক লাল হয়ে গেছে রাগের কারণে। আর শুভ্র আজ পর্যন্ত কখনো নীরা নামে ডাকেনি। হয় নীরা পাখি, নয়তো পিচ্চি, অথবা মিসেস শুভ্র বলে ডেকেছে। আমি তুতলিয়ে বললাম, শুভ্র, আর কখনো মিথ্যে বলবো না, প্রমিস। শুভ্র আমাকে নিয়ে একটু বরাবরই একটু বেশি সেন্সিটিভ, তাই হয়তো রাগ করেছে। প্রথমত কালকে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে শুভ্র চিন্তিত। আর শুভ্র মিথ্যে কোনোভাবে সহ্য করতে পারে না। শুভ্র গম্ভীরভাবে বলল, বাসায় গিয়ে আমি তোমার সাথে এ ব্যাপারে কথা বলবো। আমার যা বোঝা হয়ে গেছে, সে বাসায় গিয়ে কি হতে পারে, তাই নিজেকে মেন্টালি তুমুল ঝড়ের জন্য প্রস্তুত করতে হবে। শুভ্র আমাকে বাসায় ড্রপ করে চলে গেছে। বলল যে কি যেন কাজ আছে। আমি বাসায় একা একা বসে ভাবছি শুভ্র রাগ কি করে কমাবো। আসলে আমার এই অসুস্থ শরীর নিয়ে শুভ্র আমাকে কিছুতেই যেতে দিত না। সব সময় আমি একটু অসুস্থ হলে শুভ্র অনেক টেনশন করে আর সাথে বাসায় রেস্ট নিতে বলে। আর আজকেও সেম কথাই বলেছিল। আমার বাইরে গিয়ে 2বার ফোনও দিয়েছিল। আমি ফোনে বলেছি যে আমি শুয়ে আছি। আজকে তো কথাই শুনিনি, আবার সাথে সাথে মিথ্যে কথা বলেছি। বিয়ের আগে থেকে শুভ্র আমাকে শুভ্রের সাথে মিথ্যে কথা বলতে বারণ করতো। মিথ্যে নাকি শুভ্র সহ্য করতে পারে না। আর আজকে মানে শুভ্র পুরাই ফায়ার। দুপুর থেকে আমি একের পর এক কল দিয়েই যাচ্ছি, বাট শুভ্র ফোন ধরছে না। টেনশন হচ্ছে ওর জন্য। আমি বারান্দায় বসে ওর জন্য ওয়েট করছি। রাত 1:30টায় শুভ্র বাসায় আসলো। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। কি ব্যাপার, শুভ্র আজকে এত লেট যে? আর আমার ফোন ধরছিলে না কেন? শুভ্র বেপরোয়া ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। সবারই নিজস্ব ইচ্ছে থাকতে পারে, আর আমি তোমার কাছে জবাবদিহি করতে বাধ্য না। শুভ্রের চোখ পুরো লাল হয়ে আছে, তাই আমি আর কথা বাড়ালাম না। বললাম যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে ডিনার করব। শুভ্র বলল, আমি খাবো না, আমার খিদে নেই। শুভ্রের সাথে মুখ ফুলিয়ে আমিও বললাম, তাহলে আমিও খাবো না, কারণ ও যে মিথ্যে বলেছে যে ওর খিদা নেই আমি খুব ভালো করে বুঝতে পারছি। শুভ্র কেয়ারলেস ভাবে বলল, ইয়োর উইশ, ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না, সম্পূর্ণ তোমার ইচ্ছা সেটা। আমি তো পুরো অবাক যে শুভ্র আমাকে টাইম মতো জোর করে খাওয়ায় সে আজ আমাকে এ কথা বললো। আজকে আমার উপর কোনো অধিকারও দেখালো না। কেন জানি না ওর সবগুলো কথা শুধু আমার কানে বাজছে। আমার কাছে পুরো পৃথিবী উল্টাপাল্টা লাগছে। নিজেকে অসহায় মনে হচ্ছে। আসলে নিজের কাছের মানুষের অবহেলা সহ্য করা যায় না। শুভ্র কিছুটা বিরক্তি নিয়ে বলল, আগামী মাসে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। আর কখনো তোমাকে কেউ বাধা দিবে না কোনো কাজে, তুমি মুক্ত। আসলে তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম, আর চেয়েছিলাম তোমার একজন ভালো বন্ধু হতে, বর্ণা, যার কাছে সবকিছু শেয়ার করবে। বাট তুমি এ কথাগুলো আমাকে বললেই পারতে যে আমার কেয়ারগুলো তোমার কাছে প্যারা মনে হয় অন্য কাউকে না বলে। আমি আসলে ব্যর্থ, আর আমাকে ভালোবাসো এই নাটকটা না করলেও হতো। এগুলো কি বলছে শুভ্র? আমি কাকে কি বলেছি জিজ্ঞেস করলাম। শুভ্র হেসে বলল, থাক না নীরা পাখি, আমি চলেই যাচ্ছি। এবার তুমি হ্যাপি, তুমি মুক্ত। আমি তো অবাক। আমি আবার কাকে কি বললাম? তাই শুভ্রকে জিজ্ঞেস করলাম, তুমি এগুলো কি বলছো শুভ্র? তোমার মাথা ঠিক আছে? শুভ্র হাই তুলে বলল, আমি ঘুমাবো, গুড নাইট। শুভ্র আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না। আমি কাকে কি বলেছি? বললাম তো গুড নাইট। একটু জোরেই বলল। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। শুভ্রকে পাশে না পেয়ে শোয়া থেকে উঠে খুঁজতে লাগলাম। গিয়ে দেখি বিছানার পাশে ওর ফোন। বেশ আগ্রহ নিয়ে ফোন হাতে নিলাম কল লিস্ট চেক করার জন্য, কারণ এর মাধ্যমে কিছুটা হলেও আন্দাজ করা যাবে যে আমি কাকে কি বলেছি। কিন্তু কল লিস্ট দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জুথি আপুর ফোন। ওনার সাথে তো শুভ্রের সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না। তাহলে উনি কেন ফোন দিয়েছে? আমার সংসার ভাঙতে? কারণ উনি তো বরাবরই শুভ্রের প্রতি দুর্বল, আর শুভ্র সবসময় ওনাকে এড়িয়ে চলে। তাহলে ওনার সাথে 55 মিনিট কি কথা বলেছে? আবার দেখাও করেছে, অ্যাড্রেস টেক্সট করা। ভাবতে ভাবতে বারান্দার দিকে পা বাড়ালাম। শুভ্র, তুমি স্মোক করো কবে থেকে? আজকে থেকে। শুভ্র নির্দ্বিধায় উত্তর দিল, মানে কি? তুমি স্মোক করছো কেন? তুমি জানো না আমি এর ধোঁয়া একদমই সহ্য করতে পারি না, আর স্মোক করা হেলথের জন্য ক্ষতিকর।
আর তুমি তো বরাবরই স্মোক করাকে ঘৃণা করো। ফেলে দাও বলছি সিগারেটটা। আমার ইচ্ছে আমি খাবো, তোমার কি তাতে? আর আমি মরি বা বাঁচি তাতে তো তোমার কিছু না। আর আমি আগে ঘৃণা করলেও এখন করি না। আমি বড় করে নিঃশ্বাস ফেলে বললাম, এসব কি বলছো তুমি? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? শুভ্র বলল, ভালোই অ্যাক্টিং করতে পারো। তা আমার প্রতি তোমার এত ভালোবাসা কবে থেকে? আমি তো তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসছি, সবসময় তোমার সাথে ছায়ার মতো থাকার চেষ্টা করেছি, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। সবাই যখন আরো 5 বছর আগে অয়নকে নিয়ে ভুল বুঝেছে, তখন আমি তোমার পাশে থেকেছি, তোমাকে নিয়ে একসাথে বাঁচার স্বপ্ন দেখেছি। এভাবে আমার স্বপ্নগুলো না ভাঙলেও পারতে। আমি শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম, কিন্তু শুভ্র আমাকে আজকে আর আগলে নিল না, বরং হাত থেকে ছুটিয়ে সরে গেল। চলে যেতে নিল শুভ্র। আমি শুভ্রের হাত ধরে টান দিয়ে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে শুভ্র। শুভ্র মাথা নেড়ে বলল, বলো, আমি শুনছি। এসবের মানে কি? শুভ্র বলল, কোন সবের মানে? শাট আপ শুভ্র। জুথি আপু কেন তোমাকে ফোন করেছিল? শুভ্র হেসে বলল,